সবটুকু শক্তি দিয়ে ইরানকে রক্ষা করার প্রতিশ্রুতি নাকি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন গণমাধ্যমের ডিজাইন নকল করে এমন মিথ্যা তথ্যের বহু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওদিকে হাসনাত আব্দুল্লাহ নাকি বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। এমন গুজব ছড়িয়ে পড়তেই সেটা ৩ লক্ষাধিক মানুষের নজরে এসেছে। শুধু তাই না, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দাবিটিও মিথ্যা। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ইরান ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয় দরকার হলে সবটুকু দিয়ে ইরানকে রক্ষা করবেন তারেক রহমান। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সংবাদ মাধ্যমটির ডিজাইন নকল করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে। ওদিকে কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বাসায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার ও ৩ জন গ্রেফতারের দাবিতে একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলো ছড়িয়ে পড়ার সাথে সাথে ৩ লক্ষাধিক ভিউজ অতিক্রম করে। তবে যাচাই করে দেখা যায় তার বাসায় এমন কোনো অভিযানই হয়নি। ভাইরাল ভিডিওটি মূলত সাভারে যৌথ বাহিনীর এক অভিযানের দৃশ্য। আবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম পুলিশের হাতে গ্রেফতার, এমন দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। তবে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি। ব্লগ স্পটের ফ্রি ডোমেইনের একটি ভুইফোর ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে এই দাবিটি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুবাইয়ে ইরানের হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও। ভিডিওটি একটি ফেসবুক পেজে পাওয়া যায়, যেখানে AI দিয়ে তৈরি কন্টেন্ট শেয়ার করা হয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ গুজবে ইরান ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। বর্তমানে ফেসবুক স্ক্রল করলে প্রতি মিনিটেই যেন অন্তত একটি করে বিভ্রান্তিকর কিংবা মিথ্যা তথ্য চোখে পড়ছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম এবং দেখা যাচ্ছে যে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি সবচাইতে বেশি গুজবের কেন্দ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে। এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন তথ্য ও প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা এই যে যুদ্ধের পরিস্থিতি, যেখানে দেখছি যে যুদ্ধের ভুয়া ছবি বা ডিপ ফেক ভিডিওগুলো, যেমন মিসাইল হামলার ফেক কিছু ফটো ভিডিও, এগুলো ইমেজ প্রসেসিং আর ডিপ লার্নিং দিয়ে কিভাবে ধরা যায়, একটু যদি সহজে বুঝিয়ে বলেন। ধন্যবাদ। আসলে আপনি যে প্রতিবেদনে যে কথাগুলো বলছিলেন, যে এখন প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডও বলতে পারেন যে অসংখ্য অপতথ্য বা ভাইরাল হচ্ছে, যেগুলো কিনা অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে এবং কিছু কিছু আপনি বলেছেন এতগুলো লাইক পেয়েছে, এত ভাইরাল হয়েছে যে মানুষ বিশ্বাস করতে পারছে। তো এই প্রযুক্তির এই যে জায়গাতে এসেছে, আমরা ডিপ ফেকের কথা বলছেন বা ফেক নিউজ বা জানার কথা, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিউজ মিডিয়া আর সোশ্যাল মিডিয়া দুটো আলাদা জিনিস। নিউজ মিডিয়াতে সত্য সংবাদ প্রচারের একটা জবাবদিহিতা আছে, সোশ্যাল মিডিয়াতে এখানে কোনো জবাবদিহিতা নাই। যেখানে অপতথ্য আজকে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে যদি দেখেন, আমি আজকে কয়েকটা নিউজ মিডিয়াতে দেখছিলাম ইন্টারন্যাশনাল, সেখানেও আপনি যেটা বলছেন ইরান এবং US ইসরায়েলের যুদ্ধ নিয়ে অসংখ্য অপতথ্য ওখানে আছে, যেমন যেগুলো বেশিরভাগই এসকেলেট করছে AI দিয়ে, অথবা গেম তৈরি করে যারা, তারাও এটা একটা গেম হিসেবে নিচ্ছে, অথবা অন্য কোনো যুদ্ধের ছবি অন্য কোনোভাবে দেখানোর চেষ্টা করছে। সো এটা আন্তর্জাতিক বলেন বা বাংলাদেশের বেলায় বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, দেশীয় আন্তর্জাতিক ভূ রাজনীতিক বলেন, সব জায়গায় মানুষকে যখন যে জিনিসটা সবচেয়ে বেশি এখন স্পটে আছে, সেই স্পটলাইটে
হিট করার জন্য, মানুষকে বারবার সেখানে নিয়ে যাওয়ার জন্য ফেক নিউজ তৈরি করা এবং সেখানে মানুষকে অপতথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং জাতিগত বিভ্রান্ত করা, এই জিনিসগুলো আজকে সারা পৃথিবী ছেয়ে গেছে। এই কারণে এআই প্রযুক্তি আমাদের কাছে এখন একটি বড় ধরনের আশঙ্কার বিষয়, যেটা দিয়ে আমাদের সবাইকে আমরা অনেককে বিভ্রান্ত করছি। কিন্তু এটা আপনি যেটা বললেন যে এটার থেকে পরিত্রাণের উপায় কি, পরিত্রাণের উপায় খুব কঠিন এই কারণেই যে আপনারা যেহেতু প্রতিদিনই ফেক নিউজ নিয়ে নিউজ করছেন, আপনাদের মতো এরকম আরো অনেকেই করছে, বিদেশে অনেকে এটা নিয়ে কাজ করছে, গবেষণা করছে। কেন করছে? কারণ হচ্ছে এটা থেকে সবাই উতরাতে চাচ্ছে এবং এআই বা যেটা আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, এই প্রযুক্তি আমাদের ঘাড়ে চড়ে বসেছে এবং এটা দিয়ে এখন ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। এবং এটা দিয়ে যারা এই অপতথ্য বা অপপ্রচারের জন্য ব্যবহার করছে, তারা কিন্তু অনেকগুলো অন্য নিউজ দিয়েও তৈরি করছে অথবা নিজেরা তৈরি করে নিচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন একটা কুমিল্লায় হাসনাত আবদুল্লাহর বাসায় হয়েছে এবং সেটা জানা গেল একটা যৌথ বাহিনীর। তার মানে অন্য কোনো ঘটনাকে নিয়ে এটাও ইরান ইউএস ইসরায়েল যুদ্ধেরও কিছু ঘটনা দেখা যাচ্ছে, বিবিসিতে দেখিয়েছে যেগুলো আসলে কোনো বাস্তবসম্মত কোনো নিউজ নাই বা বস্তুনিষ্ঠ কোনো সংবাদ নাই, কিন্তু এগুলি ভাইরাল করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং এটা কিন্তু যেই দেশগুলো যুদ্ধে আক্রান্ত হয়েছে তারাও কিন্তু এই বিষয়টাকে এআই সাপোর্ট নিয়ে কিছু বিভ্রান্তি অন্য পক্ষকে করার জন্য করছে, এটা উড়িয়ে দেওয়ার মতো না। জি, আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং উত্তরণের উপায়, প্রতিরোধের উপায়গুলোও আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। বিরতির পর আপনার কাছে ফিরছি আবারও। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। বিরতির আগে আলাপ হচ্ছিল আপনার সাথে এবং আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় তো রাগ, ভয়, ঘৃণা ছড়িয়ে ফেক নিউজ ভাইরাল হয়ে যায়। তো এই যে যুদ্ধের ভুয়া খবর, এগুলো রিয়েল টাইমে ট্র্যাক করে আটকানোর সহজ কোনো উপায় আছে কিনা? সাধারণ মানুষ সচেতনই বা কিভাবে হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু আগে আপনার সাথে যখন আলাপ করছিলাম আমি বলছিলাম যে নিউজ মিডিয়া আর সোশ্যাল মিডিয়া এই দুটোকে আলাদা চোখে যদি আমরা না দেখতে পারি তাহলে আসলে রিয়েল এন্ড ফেক বোঝা মুশকিল। আমার মেইন স্ট্রিম নিউজ মিডিয়াতে যে নিউজগুলো আসছে সেটাই হচ্ছে তাদের একটা দায়বদ্ধতা আছে, সেখানে নিউজগুলা সত্যতা আছে। আপনি দেখবেন ইউনিসেফ এবং বিভিন্ন ইউএন অর্গানাইজেশনগুলো বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যারা ইন্টারনেট গভর্নেন্স নিয়ে কাজ করে অথবা ইন্টারনেটে সেফ ইন্টারনেট নিয়ে কাজ করে, তারাও কিন্তু কিছু কিছু বিষয়ে এখন সতর্কতা অবলম্বন করছে, সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন কন্টেন্ট দিচ্ছে কিভাবে বোঝা যাবে এটা রিয়েল নিউজ অথবা ফেক নিউজ। এই কারণে আমি এটা বারবারই বলেছি, আজকেও বলবো যে আমাদের দেশে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে এখন হ্যান্ডসেট পৌঁছে গেছে, স্মার্টফোন পৌঁছে গেছে, ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে, সোশ্যাল মিডিয়া ইউজার আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড আপনার আছে, টিকটকও আছে। এগুলো যেটা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু আমাদের দেশের বাইরে। তাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কে তাদেরকে আনা দরকার এবং কোনো কিছু আমাদের কালচার এবং আমেরিকান কালচার এক না। এই যে গ্লোবালি তারা বিভিন্ন দেশে এই সমস্ত কাজ করছে, এইটা নিয়ে বিভিন্ন দেশে রেগুলেটরি যারা কাজ করেন তারা কিন্তু ফেসবুকের সাথে আলোচনা করার চেষ্টা করেছেন, বসেছেন, আমাদের দেশেও বসেছেন, কিন্তু এখন পর্যন্ত ওনারা বিশেষ কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি। এর একটা বড় কারণ হচ্ছে তাদের নিজেদের আন্তর্জাতিক পলিসি। আর এই ব্যাপারে আমি যেটা মনে করি, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা আছে, ডিজিটাল অ্যাক্ট আছে, আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্টও আছে এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সির মধ্যে দক্ষ জনগোষ্ঠী আছে যারা কিন্তু এটাকে মনিটর করে। তো এই জায়গাগুলোতে যখন আমরা দেখি যে এখানে কোনো এক্সাম্পলারি
কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, তখন হয় কি যারা এই ধরনের কাজগুলো করে তারা আরো বেশি উৎসাহ পায় এবং তারা মনে করে এটা একটা আনন্দের বিষয়। এবং আপনি দেখবেন সারা পৃথিবীতে এই ধরনের অপতথ্যের এসকেলেশনটা এত ভাইরাল হয় যে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে লাইক করে, এবং এটা কিন্তু আরেক ধরনের মনিটাইজেশনের বিষয়। এটা হয়তো আমরা অনেকেই জানি না যে এক একটা সাইটে লাইক করার জন্য অনেকে কিন্তু এটা মনিটাইজ করে। জি। তো এটাকেও আমাদেরকে কিন্তু খেয়াল করার বিষয় আছে, এবং আমার মনে হয় সচেতনতার জন্য সরকারের পক্ষ থেকে একেবারে তৃণমূল পর্যায়ে সরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে জনগণকে সচেতন করার জন্য কিছু কার্যক্রম নেওয়া উচিত, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানো উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে আমরা এই যে ধরেন আপনি একটু আগে বললেন আমাদের প্রধানমন্ত্রীর নামে একটা বেরিয়েছে যে উনি ইরানকে ইয়ে করছেন, তার মানে এই যে ভূ রাজনীতিতে এক ধরনের মিসলিডিং ইনফরমেশন দেওয়া হচ্ছে, এই কাজগুলো যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এবং তার পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের ইলেকশনের সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের মতপার্থক্য তৈরি করার জন্য, বিভ্রান্ত তৈরি করার জন্য, একে অন্যকে আক্রমণ করার জন্য বিভ্রান্তিকর কিছু নিউজ, ফটোকার্ড আরো অনেক কিছু করছে, সেটা এখনো চলমান। এখন যেহেতু প্রধান আলোচনার বিষয় ইরান, ইউএস, ইসরায়েল, এখন সেই দিকে বেশি করে ঝুঁকে গেছে। আবার বাংলাদেশেও রাজনীতিতে কিছু অস্থিরতা আছে, কিছু প্রশ্ন আছে, কিছু বিভেদ আছে, দ্বন্দ্ব আছে, এগুলোকে উপজীব্য করে অপতথ্য ছড়ানোর চেষ্টা করে অনেকে। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার কাছ থেকে তথ্য জানা হলো, এবং এখন যে সময়ে তাতে আসলে সতর্ক থাকাটা, নিজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাটার বোধহয় সবচাইতে ভালো উপায় এইসব ভুয়া খবর থেকে নিজেকে দূরে রাখতে হলে। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন তথ্য ও প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব একইভাবে একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।